আচ্ছা, আমরা আগে একটা ইন্ডেক্স ফাইল আর একটা হচ্ছে সিএসএস ফাইল বানাই। অ্যাডভান্সে এডিটরে যাবো, তাড়াহুড়া কি আছে? একটু হাতে লিখি। আমি কতদিন ধরে নিজে হাতে কোড লিখি না, লিখতেছি, ভালো লাগতেছে। এই তো ও, এটা আগে পরে ব্যাপার না, অ্যাট্রিবিউট তো অ্যাট্রিবিউট, সমস্যা নেই। আচ্ছা, আমরা এক কাজ করি, সবগুলো লেফটের কাটে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ফন্টাসন। ফন্টাসন কিন্তু ডেইলি আপডেট হচ্ছে বলতে ওরা ফুল ওয়েবসাইটে আপডেট করে, মানে এখানকার জিনিস ওখানে নিয়ে যায়, এরকম একটা ব্যবসা করে। কিন্তু প্রত্যেকটা সার্ভিস যেগুলা থাকবে, এক্সট্রা সার্ভিস মানে ফন্টের সার্ভিস, আইকনের সার্ভিস অথবা যে কোনো প্লাগইনের সার্ভিস, প্রত্যেকটার ডকুমেন্টেশন থাকবে। এক কথায় শেষ কি থাকবে? ডকুমেন্টেশন নামে একটা অপশন থাকবে। আমরা যদি মানে বুটস্ট্র্যাপেও যাই, যদিও তোমরা বুটস্ট্র্যাপ এখনো দেখোনি, এখানেও কিন্তু এই যে ডকুমেন্টেশন মানে ডক্সের একটা অপশন আছে। কারণ একটা ইউজারকে তারা যদি ডকুমেন্টেশন না দেয় এটা কিভাবে ইউজ করতে হবে, তাহলে কেউ কিন্তু ইউজ করতে পারবে না। আমরা যদি এখানে ডকুমেন্টেশনে যাই, তো এইখানে কিন্তু ডকুমেন্টেশন ওরা ওয়েলকাম একটা মেসেজ দিচ্ছে, এবং এইখানে যেহেতু শুধু ফন্টাসামটা একটা প্ল্যাটফর্মে ইউজ করা হয় না, ওয়েবে ইউজ করা হয়, ডেস্কটপে, এপিআই এর মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে না? যার কারণে এই যে নিচে কিন্তু ওদের আরো টুলকিট আছে যে আসলে কোথায় কোথায় কিভাবে ইউজ করতে হবে। যার কারণে কিন্তু আমরা স্পেসিফিক ভাবে আমাদেরকে জানতে হবে যে আমরা আসলে অ্যাকচুয়ালি কোথায় ইউজ করব। তো আমাদের টার্গেট হচ্ছে কোথায়? অন ওয়েবসাইটের মধ্যে ইউজ করব। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ওরা নেক্সট বলবে যে আমাদেরকে কি করতে হবে। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে এখানে ওদের সিডিএন আছে। সিডিএন মানে হচ্ছে এটা সার্ভারে কি থাকবে, ফাইলটা আপলোড করা থাকবে, আমরা শুধু লিঙ্কটা ইউজ করে কাজ করব, যেটা আমি গত ক্লাসেও দেখাইছি। আর যদি আমরা সেলফ হোস্টেড করতে চাই, এই যে এখানে কি আছে, হোস্ট ইয়োরসেলফ, মানে আমি যেখানে রাখবো ফাইলটা সেখানে থাকবে, আমার মতো করে ওইখান থেকে লিঙ্ক করে আমি কাজ করব, অথবা আমাকে যেভাবে কাস্টমাইজ করা দরকার সেভাবে আমি কাস্টমাইজ করে নেব। সেম জিনিসপত্রগুলো কিন্তু এই যে সাইড বারটাতেও আছে। এই যে সাইড বারটাতেও আছে, কেন আছে? কারণ এই যে ডকুমেন্টেশনটা আমরা যাতে সহজে এখান থেকে যে কোনো জায়গাতে সুইচ করতে পারি, এখানেও কিন্তু সব দিয়ে দেওয়া আছে। তো এইখানেও আমরা দেখবো যে সেলফ হোস্টের একটা অপশন আছে, এখানেও আছে, এইখানেও আছে। তো যে কোনো জায়গাতে ক্লিক করলেই দেখা যাচ্ছে যে সেলফ হোস্ট আমাদের কিভাবে করতে হবে সেটা বলতেছে। এখানে বলতেছে বিফোর ইউ গেট স্টার্টেড, মানে আগে শুরু করার আগে আমাদেরকে কি করতে হবে, এটাকে অবশ্যই কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তো এটাকে যদি আমরা ডাউনলোড করি, গত ক্লাসে আমরা দেখছি, আমরা একটা ফাইল পাবো, এই যে ফন্টাসাম ফ্রি। এইখানে যদি আমি যাই, এটাকে যদি ওপেন করি, তাহলে দেখবো যে এটার ভিতরে আমাদের অনেকগুলো ফাইল থাকবে, ঠিক আছে? তো এইখান থেকে আমি দেখাইছিলাম যে আমাদের কোনটা লাগবে এক্স্যাক্টলি। আমরা দেখা যাচ্ছে যে এখানে একটা সিএসএস ফোল্ডার করব। আচ্ছা, এখানে নিচেও কিন্তু সেটা দেওয়া আছে যে কি কি লাগবে, এই যে আছে কিন্তু ফোল্ডার স্ট্রাকচার কেমন হবে, যদি আমরা স্পেসিফিক কোনো আইকন নিতে চাই তাহলে সেটার জন্য কোন ফাইল নিতে হবে, সবগুলা যদি নিতে চাই তাহলে কোনগুলা নিতে হবে, এখানে কিন্তু সব দিয়ে দেওয়া আছে, এই যে লিঙ্কিং করা। তো এখানে আমাদের প্রথম দরকার হচ্ছে সিএসএস। সিএসএস একটা ফোল্ডার বানাইলাম, এটার ভিতরে গেলাম। এখন আমি চাচ্ছি যে আমার এখানে যতগুলো আইকন আছে সবগুলাই যাতে আমি ইউজ করতে পারি। তাহলে স্পেসিফিক যে ভার্সন অথবা স্পেসিফিক যে ক্যাটাগরির আইকন, এটাকে আমি না নিয়ে আমি এই যে অল নামে যে সিএসএস ফাইলটা আছে এটা নেব।
তাহলে এটার মধ্যে কি আছে, সব আছে, অবশ্যই সেটার মিনিফাইড মানে মিন যেটা লেখা সেটা নেব। বুঝাইতে পারছি? নেওয়ার পরে এখন অল যদি থাকে তাহলে তো এটার আমি কি আমার প্রজেক্টে বুঝতে পারবো, হুট করে কেউ দেখলে যে অল মানে কি এটা। তো এই কারণে আমি নামটা চেঞ্জ করে ফন্ট অসম করে দেবো। বুঝাইতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? একটা ফাইল নেওয়া শেষ। সেকেন্ড হচ্ছে আমার আরেকটা ফাইল লাগবে, যেহেতু এটা ফন্টের আইকন, ওয়েব ফন্টস নামে এখানে গেলে আমরা কিছু ফন্টস পাবো। এই ফন্টস এর ফোল্ডারটা আমার লাগবে, এই যে ওয়েব ফন্টস। বুঝাইতে পারছি? এইখানকার কাজ শেষ। আমরা যদি নিচে আসি, স্পেসিফিক সেই জিনিসটাই বলছে, এখানে বলছে ভাষণের উপর বেস করে। আর যদি আমরা সব চাই তাহলে দেখা যাচ্ছে এই লিঙ্কটা শুধু আমাদেরকে নিলেই হবে, এই যে all.css। বুঝাইতে পারছি? এই জিনিসপত্রগুলাই এখানে পুরোপুরি বলছে। আর এখানে যে যে অ্যানিমেশন আছে, স্পিন আছে, যা যা আছে এগুলো তো আমি বলছি, ঠিক আছে না, ডকুমেন্টেশন দেখে প্র্যাকটিস করার জন্য। এতটুকু। এখন আমাদের কি করতে হবে, আমাদের শুধুমাত্র সিএসএস ফাইলটা লিংক করতে হবে, শেষ। কি বুঝাইতে পারছি? তাহলে এখানে এসে আমরা কি করব, আমাদের যে সিএসএস ফাইল থাকবে সেটাকে আমরা সব সময় নিচে রাখবো, কারণ সিএসএস ফাইলের নিয়ম হচ্ছে যেটা সবার নিচে থাকবে সেটার প্রায়োরিটিটা বেশি থাকবে। তো আমরা প্রথমে সিএসএস ফোল্ডারের ভিতরে নিব, তারপর হচ্ছে font awesome or font awesome min.css। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমার লিঙ্কিং করা শেষ। আমি এখন আইকনে যাব, আইকনে ক্লিক করলে এইখানে ওরা দেখা যাচ্ছে যে ওদের বিভিন্ন আইকনের যে ক্যাটাগরি সেগুলা দেখায় আর কি। এখানে বিভিন্ন কথাবার্তা লেখা আছে, আমরা এখানে সরাসরি ক্যাটাগরি সুইচ করতে পারবো। তো এখানে না গিয়ে আমরা সরাসরি এই যে সার্চের যে আইকনটা আছে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাদের একবারে সার্চের এখানে নিয়ে যাবে। এখন নিয়ে যাওয়ার পরে এখন এইখানে দেখা যাচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে যে মানে আমাদের যা করতে হবে আগে কিন্তু এখানে, আচ্ছা এই যে এখানে আছে ফ্রি, যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যেহেতু আমরা পেইড ভার্সন ইউজ করব না, তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র ফ্রিটা সিলেক্ট করে দিলে ফ্রি আইকনগুলা লোড হবে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা এখানে ফিল্টার করতে পারবো এবং এখানে সার্চ করলে সেটা পেয়ে যাব, ফেসবুক, ঠিক আছে। আচ্ছা এই ক্যাটাগরিটা উঠাই দিতে হবে, এই যে এখানে ফেসবুকে যত টাইপের কি আছে আইকন আছে সব চলে আসে। যেটা আমার দরকার আমি সেটাতে ক্লিক করলেই তারা আমাকে কোডটা দিয়ে দিবে। এই কোডটা আমার কপি করে শুধুমাত্র আমার প্রজেক্টে অ্যাড করতে হবে, ঠিক আছে। আমার কথা কি পিছনে শোনা যাচ্ছে? আমারে কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে। এটা সমস্যা আছে আর কারো? এইখানে ব্যাপার হচ্ছে আইকনের নামগুলো অনেক চেঞ্জ করছে, তো এইখানে অ্যাকচুয়ালি মানে মুখস্থ করার কিছু নাই। যেটা লাগবে সেটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ দিব এবং সেটাকে খুঁজে বের করতে হবে, অ্যাকচুয়ালি আর কিছু করার নেই, ঠিক আছে। মানে এক পলকে একদিন দেখবো যে এখানে কোন ফন্টের নাম কি, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে 12টা পেজ ইনশন, খুব বেশি না, তাহলে দেখা যাচ্ছে আইডিয়া হবে আচ্ছা কোনটার নাম কি, বুঝাইতে পারছি? আচ্ছা এটা গেল। এখন হচ্ছে কাস্টম ফন্ট। আচ্ছা গুগল ফন্টের ব্যাপারটা সহজ করছে, ওদের সার্ভারে ফন্টগুলো আছে, শুধু আমাদের লিঙ্কিং করতে হবে। কিন্তু ঘটনাক্রমে এমন হয়ে যায় এমন কোন একটা ফন্ট ইউজ করা দরকার যে ফন্টটা অ্যাকচুয়ালি গুগল ফন্টসের মধ্যে নাই, ঠিক আছে, এরকম ঘটনা ঘটবে। তো এই কারণে দেখা যাচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে আমরা ফন্ট ডাউনলোড করি না কেন, আমরা ফন্টের দুইটা ভার্সনের ফাইল পাবো, একটা হচ্ছে টিটিএফ আর একটা হচ্ছে ওটিএফ, দুইটা ফন্ট। আমার যে ফন্টটা পছন্দ হবে আমি সেই ফন্টটাকে ডাউনলোড করব, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে ফন্টগুলোর জন্য আলাদা করে ফন্টস নামে একটা ফোল্ডার বানিয়ে নেব, বুঝাইতে পারছি? আচ্ছা নেওয়ার পরে আমি এই ফাইলটাকে রাখলাম,
এই ফাইলের ভিতরে গেলে আমি একটা টিটিএফ বা ওটিএফ ফাইল পাবো। এই যে টিটিএফ ফাইল, এটাকে আমি নিয়ে নিলাম। এখন আমি সরাসরি এই ফাইলটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমার এই একটা ফরম্যাট আমার সবগুলা ব্রাউজারে সাপোর্ট করবে না। আমাদের ব্রাউজার ফায়ারফক্স আছে, ক্রোম আছে, ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে যে এই যে গুগলের এমএস এর এজ আছে, তো এরকম অপেরা আছে, এরকম দেখা যাচ্ছে বিভিন্ন ব্রাউজারের ফন্টের ফরম্যাটগুলা ভিন্ন। যেমন ম্যাকের সাফারি আছে, তো এখন একটা ফরম্যাট আমি ডাউনলোড করছি, এটা তো ওয়েবের জন্য আমার ক্যাপাবল না। এখন আমি অ্যাকচুয়ালি এটাকে যদি কপি করে করে ফাইল বানাই তাহলে সেটা কাজ করবে না, কারণ সেটা নির্দিষ্ট একটা ফরম্যাটের ব্যাপার স্যাপার আছে। তো এই কাজটা সহজ করার জন্য আমরা ফন্টস ফেস জেনারেটর, ঠিক আছে, ফন্ট ফেস জেনারেটর লিখে যদি সার্চ করি তাহলে আমরা এই যে এই সাইটটা পাবো। এই সাইটটাতে গেলে আমরা এই ফন্টটাকে কনভার্ট করে নিব আমরা ওয়েবের সবগুলা ফরম্যাটের জন্য। এটা কনসেপ্ট ক্লিয়ার? তো আমি কি করব, এই ফন্ট ফাইলটাকে এখানে অ্যাটাচ করব, ঠিক আছে। 6 এ গেলাম, এটাকে আমি কি করলাম, এখানে অ্যাটাচ করলাম। অ্যাটাচ করে এটা আপলোড হয়ে যাবে। আমি সবগুলা ফরম্যাট এখানে সিলেক্ট করে দেব, বুঝাইতে পারছি? এরপর এটাকে জাস্ট কনভার্টে ক্লিক করে দিব। ওরা কি করবে, এটার জন্য আমার প্রয়োজনীয় যে ফাইলগুলো সেগুলাকে ওরা তৈরি করে দিবে, বুঝাইতে পারছি? এটাকে আমি খালি ডাউনলোড করে নেব। কনসেপ্ট ক্লিয়ার? আমি একটা ফরম্যাটের ফাইল পাচ্ছি, কিন্তু আমার দরকার আরো অনেকগুলো ফরম্যাটের, যাতে সবখানে আমার ঠিকঠাক মতো সাপোর্ট করে। এটা এখন বুঝবা না, কিছুদিন পরে যখন দেখবা এই ব্রাউজারে তোমার ওয়েবসাইট ঠিক আছে, অন্য ব্রাউজারে ভেঙে গেছে, তখন বুঝবা মজাটা। এখন কি করব, এই যে ফাইলগুলো আমি নিছি না, এই ফন্ট ফাইলগুলা, এই ফাইলগুলোকে আমি নিয়ে নেব। ওই টিডিএফটাকে ডিলিট করে দিতে হবে। ওটা ডিলিট করে দেব, ওটা দরকার নেই। বোঝা গেছে? এখন এই সাইটের সুবিধা হচ্ছে এরা ফন্ট ফেসের পাশাপাশি সিএসএসটা আমাকে কি করতে হবে, এটা এরা জেনারেট করে দেয়, ঠিক আছে। এটা আমার সুবিধা, যেটা আমাকে হাতে লিখতে হতো এটা অলরেডি ওরা তৈরি করে দেয়। এটা আমি কি করব, আমার সিএসএস ফাইলের মধ্যে কি করে দিব, এটাকে অ্যাড করে দিব। বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে আমার সিএসএস ফাইল আছে আবার মানে এই যে বাহিরে, তাহলে ফন্টসের ভিতরে যাইতে হবে, কারণ এখানে তো আর ওরা একই ডিরেক্টরিতে রাখছে, যার কারণে ওরা সরাসরি নাম দিয়ে দিছে। বুঝাইতে পারছি? এই কারণে আমি যেটা করব, শুধুমাত্র এখানে এসআরসি, এই যে সোর্স মানে কোথা থেকে ফন্টটা আসবে, এটা সামনে শুধু আমি কি করে দেব, লিঙ্কটা অ্যাড করে দেব, যে ফন্টস মানে আমার যে ফাইলের লোকেশন। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমরা যদি এখানে একটা পেজ অন নেই, এইখানে গিয়ে আমরা সিলেক্টর আমরা নিয়ে নিলাম। এখন এই যে ফন্ট ফ্যামিলি যেটা তৈরি হয়ে গেছে সেটা আমি এখানে বসাই দিলেই কি হবে, আমার ফন্টটা কাজ করবে। এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন এইখানে আমি ফন্ট ফ্যামিলি যেটাই লিখবো, আমি যদি এটা বাদ দিয়ে শুধুমাত্র সিঙ্গেল নামটা রাখি তাহলে আমার এখানে কি দিতে হবে, শুধুমাত্র ওই নামটাই দিতে হবে। মানে অ্যাকচুয়ালি আমরা গুগল ফন্ট যদি নেই, আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকতেছে না। বাট ফন্ট পেজ জেনারেট করলে কি হচ্ছে, এখানে আমার কন্ট্রোল থাকতেছে, এখানে আমি যা দিব আমাদের নাম দিলেও কাজ করবে। হ্যাঁ, আমাদের নাম দিলেও কাজ করবে। এখানে যে নাম দিব এখানে ইউজ করার সময় সেম নামটাই দিতে হবে, আর এটার লোকেশন খালি ঠিক রাখতে হবে, আর কিচ্ছু না। আমি কি বুঝাইতে পারছি? এখন দেখবো যে যেটা আমাদের কাজ করতেছে, আমরা যদি এটাকে বাদ দিই তাহলে দেখবো যে আর কাজ করবে না। এই যে নরমালি এটা। কনসেপ্ট ক্লিয়ার? গুগল ফন্টসে যেহেতু ওতে সিএসএস থেকে দেখা যায় কিনা, ওরাও কিন্তু অ্যাকচুয়ালি এটাই তৈরি করে রাখছে, আর কিছু না। একটা নিয়ে দেখি। আচ্ছা, এখানে হিট করে পাওয়া যায় কিনা দেখি। এই যে দেখো, এই যে গুগল আমাদের যে লিঙ্কটা দিচ্ছে, অ্যাকচুয়ালি এই যে লিঙ্কটা দিচ্ছে না, এই লিঙ্কে গেলেও দেখো ওরা কি করছে, এই যে ফন্ট পেজ জেনারেট করে রাখছে। কথাটা বোঝা গেছে? জটিল কিছু না। এই যে ওদের এসআরসি কোথায়, ওরা আবার যেখানে এই যে WFF ফাইল রাখছে, ঠিক আছে, তারপর এখানে আরো কিছু জিনিসপত্র অ্যাড করছে। এই যে
ওরাও দেখা যাচ্ছে এই ফন্ট ফাইলটা তৈরি করে রাখছে। আমরা যদি এখানে হিট করি তাহলে ওই ফন্ট ফাইলটাই ডাউনলোড হবে। এই যে বুঝাইতে পারছি কনসেপ্টটা? তার মানে আমরা যেটা করছি গুগল ওটাই করে রাখছে। গুগলেরটা তো ভাইয়া নেট না থাকলে তো পাবে না মনে হয় না, ওটা নেট না থাকলে পাবে না, কারণ এটা তো সিডিএন ইউআরএল, এটা তো সিডিএন ইউআরএল। হ্যাঁ, এটাকে যদি আমরা ডাউনলোড করি, যে ফন্ট ফ্যামিলি ডাউনলোডে ক্লিক করলাম, এটাও ডাউনলোড হবে, ঠিক আছে না? এখন এটা ডাউনলোড হবে কিভাবে দেখো, এটা খুব পেইন দেয়। এটা তো ভাইয়া 30 দিন তো মানে 10 দিনও হয় না এখন, আমরা বলতেছি 30 দিন ওভার ভাই এক্সট্রিম ইউজ করেন। এইখানে দেখা যাচ্ছে, এটাতে যদি যাই, এই যে দেখো এরা কি করছে, এই যে টিটিএফ ফাইলগুলো দিয়ে দিছে। এখন এই ফাইলগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আবার ফন্ট পেজ জেনারেট করে নিতে হবে যাতে আমাদের সব ব্রাউজারে ঠিকঠাক মতো সাপোর্ট করে। তখন ফন্ট পেজটা আবার ইয়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা, এটা আপাতত থাক, সমস্যা নেই। প্রথমে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ইউএল এলআই নিয়ে সেটা আমরা স্টাইল করতে পারি কিভাবে। আমরা বাই ডিফল্ট ইউএল এলআই এর আগে একদিন দেখছিলাম, তাই না? মনে আছে? তো আচ্ছা, আমার আরেকটা জিনিস মনে পড়ছে, ওটা একটু দেখাইনি। পিকচার নামে একটা ট্যাগ আছে, তোমরা এটা দেখছো কি? পিকচার ট্যাগ আছে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল আগে দেখো কিভাবে কাজ করতেছে। আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে, এটা তো মানে কাজ করবে না। আচ্ছা, আমরা নর্মালি যদি কোনো ইমেজ নেই তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা ইমেজ নিব সেটাই কিন্তু সবসময়ের জন্য ফিক্স থাকে। আর পিকচার ট্যাগের কাজ হচ্ছে আমরা এখানে বলে দিতে পারবো কোন সাইজের স্ক্রিনে কোন ইমেজটা শো করবে। বুঝাইতে পারছি? এটা কিন্তু এখন অনেক ওয়েবসাইটে হয়, যার কারণে এটা ইম্পর্টেন্ট। এটা সিস্টেমটা কি, আমাদের নর্মালি একটা ইমেজে নিতে হবে, পিকচার ট্যাগ নিলাম, তাই না? এর ভিতরে কি হবে, একটা আইএমজি, নর্মালি আমরা যেটা ইউজ করি সেটা হবে। এখানে আমরা কয়টা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমার ডাউনলোডে ইমেজ থাকার কথা। আচ্ছা, ইমেজ চলে আসছে, তাই না? তো এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের যে ইমেজটা থাকবে সেটাই কাজ করবে। ওকে, এরপরে আমরা এখানে সোর্স তৈরি করতে পারবো, ঠিক আছে? সোর্স আমাদের কি কাজ করবে, সোর্স আমাদের এক্সট্রা দুইটা অ্যাট্রিবিউট দিবে। একটা হচ্ছে এসআরসি সেট, আর একটা হচ্ছে আমাদের উইড, সম্ভবত মিডিয়াম, দুইটা। এসআরসি সেট যেটা করবে সেটা হচ্ছে যে এইখানে আমাদের আলাদা আলাদা ইমেজের লিঙ্ক থাকবে, যেমন এই ইমেজটা, দুইটা দিলাম। হ্যাঁ, এই মিডিয়াতে আমাদের বলতে হবে যে এই যে এই ইমেজটা মিনিমাম কত উইডে পাবে, ঠিক আছে? আমি এখানে দিলাম যে 500 পিএক্স, ঠিক আছে? এই যে এখানে মিনিমাম উইড দিতে হবে যে কত স্ক্রিনের পরে সেটা পাবে। আর এটা
এটা যেটা হবে দেখো এখানে জিনিসটা কিভাবে কাজ করতেছে। আমি বলছি যে 500-র উপরে কোনটা পাবে, এই যে উপরে যে ইমেজটা আছে সেটা পাবে, মানে মিনিমাম উইডথ মানে হচ্ছে সেইটা উপরে। এই যে ইমেজের লিংক আমরা এটা দিছি, আমরা কিন্তু এটা দেইনি, আমরা দিছি কোনটা, এই ইমেজটা, কিন্তু অটোমেটিক ভাবে এটা পাইছি। এটাকে যদি আমরা ছোট করি তাহলে এই ইমেজের লিংক চেঞ্জ হয়ে যাচ্ছে এটা। বুঝাইতে পারছি জিনিসটা? দেখি এই যে আমি 500-র উপরে যাচ্ছি, এই যে তখন কিন্তু এই ইমেজটা অটোমেটিক এই লিংকটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি 500-র নিচে যাচ্ছি আমার ওই ইমেজটা চলে আসতেছে। আমি যদি আরেকটা ইমেজ নিই, এই ইমেজটা নিই, ময়ূরের পাখা। আচ্ছা ময়ূরের পাখা কি এমনি রাখলে সত্যি বড় হয়? বাচ্চাদের মানে আসলেই কি বড় হয় নাকি, কেউ ট্রাই করছো কিনা? এটা দিলাম 700, হ্যাঁ। তাহলে যেটা হবে আমার নর্মালি যেটা থাকবে এটা হচ্ছে আমার নর্মাল স্ক্রিনে থাকবে। যখন আমি মিনিমাম 500-র উপরে যাচ্ছি এটা ইমেজ আসতেছে, 700-র উপরে যখন আমি যাব, মানে এটা কি এত বড়? অনেক বড়, 1976, অনেক বড় ইমেজ। আসলে বড় হয়ে গেছে, আসলে বড় হয়ে গেছে। আসলে বড় হয়ে গেছে। ছোট ইমেজ না। আচ্ছা এগুলা হিজিবিজি লাগতেছে নাকি? এটা হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি ইমেজের জন্য, মানে সিডিএন লিংক আমরা নিচ্ছি এখান থেকে। তবে এটা কপি ইমেজ লিংক। আচ্ছা দেখ পাইলেই হইল। এই যে পাইছে 700-র উপরে এটা পাচ্ছে। এখন নিচে আসতেছি, এই যে এই যে কনসেপ্টটা ক্লিয়ার। এই জিনিসটা আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে ডেস্কটপে একটা দেখাবে, মোবাইলে আরেকটা দেখাবে, তখন খুব ইজিলি আমরা দেখা যাচ্ছে মানে নরমালি আগে যেটা ইউজ করতো ইমেজটাকে ডবল নিত, নেওয়ার পরে একটাকে ডিসপ্লে হাইড করে দিত, আরেকটাকে মানে দেখা যাচ্ছে শো করাই দিত। আর এটা ইউজ করলে কি আমাদের আর ওই কাহিনী করার দরকার আছে? আমরা একবারে সিরিয়ালি সুন্দর করে নিয়ে নিব, যে ডিসপ্লেতে যাবে ওই ডিসপ্লেতে সেই ইমেজটা শো করবে। এটা কখন হয় দেখা যাচ্ছে যে আমি এই ব্যানার ইমেজ নিছি একটা, তো এই সাইজটা ডেস্কটপের জন্য ঠিক আছে, যখন মোবাইলে যাচ্ছে তখন কিন্তু আমার আরেকটা দরকার যেটা সাইজটা একটু ভার্টিক্যালি লম্বা থাকবে, এরকম হতে পারে, তখন আমরা এই জিনিসটা ইউজ করব। বুঝাতে পারছি? রেসপন্সিভ এটা আমাদের খুব হেল্প করবে। আপাতত এটাকে আমি কমেন্ট করে রাখি। আচ্ছা আমি এখানে দিলাম যে ওয়েব ডিজাইন, এরকম আমি একটা লিস্ট তৈরি করলাম, হ্যাঁ। তো নর্মালি যখন আমরা লিস্ট তৈরি করবো এরকম চলে আসবে। এগুলাকে নিচে নামাই দিই তাহলে সিএসএসটা দেখতে যেতে ভালো লাগে, কিন্তু ওই জিনিসগুলোকে উপরে রাখতে হয়। আমরা বডির স্পেসটা আগে, মার্জিনটাকে আমরা আগে 0 করে দিই, ঠিক আছে। এখন দেখো এটার কিন্তু আশেপাশে মানে বডিতে কোনো স্পেস নেই। এখন এই যে ইউএলএলআই এইটার দেখো উপরে নিচে কি আছে, মার্জিন আছে, আর এখানে লেফটের দিকে কি আছে, প্যাডিং আছে। কিন্তু তার মানে একটা ইউএল এর মধ্যে বাই ডিফল্ট মার্জিন এবং প্যাডিং দিয়ে দেওয়া থাকে যেন সে বাই ডিফল্ট লিস্টটাকে একটু দূরে দূরে দেখায় নর্মাল কন্টেন্ট থেকে। বুঝাইতে পারছি? আচ্ছা এখন এই মার্জিনগুলো আমাদের কখন লাগবে কখন লাগবে না। এখন এইটা যদি আমরা সরাইতে চাই মার্জিনগুলোকে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ইউএল আমাদেরকে নিতে হবে। ইউএল এখানে আমরা বলবো যে মার্জিন 0।
যদি টপ বটমে আমাদের দরকার হয় তাহলে টপে নান করে দিব, 0 করে দিব। নিচে যদি শুধু দরকার হয় তাহলে নিচে 0 করে দিব। এখন উপরে নিচে আর স্পেস আছে নাই, তাহলে আমাদের ইউএল এর বাই ডিফল্ট মার্জিন থাকে, প্রয়োজন হলে সেটাকে আমরা কমাই দিব। ঠিক আছে, আমার এখন দরকার হচ্ছে যে না, আমার উপরেরটা ঠিকই ছিল, একটু স্পেস ছিল, নিচেরটা আমার লাগবে। তাহলে এখানে কি করে দিব, মার্জিন বটম 0 করে দিব। এই যে ঠিক আছে, এই যে এখন আর নিচে নাই। ওকে, এটা বুঝলাম। এখন এই যে এই সাইডে এটা হচ্ছে প্যাডিং, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, প্যাডিং 0 করতে হবে। তাহলে দেখবো এইখানে এটা পুরোটাই নাই। বুঝাইতে পারছি? তাহলে কোনো ইউএল এর যদি আমাদের মার্জিন প্যাডিং না দরকার হয় তাহলে আমরা এখানে এইভাবে 0 করে দিব। বুঝাইতে পারছি? আর যদি লাগে তাহলে তো লাগবে, ওটা কোনো সমস্যা নাই। এখন এই যে সামনে অটোমেটিক ডটগুলা চলে আসতেছে, এই অটোমেটিক ডটগুলা আমার কখনো এমন হতে পারে যে আমার এটার প্রয়োজন নাই, আবার দেখাচ্ছে অনেক সময় এটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো আমরা এখানে লিস্ট স্টাইল নামে একটা প্রপার্টি পাবো। লিস্ট স্টাইল নাম যদি আমি করে দেই তাহলে দেখবো যে এই যে ডট ডট গুলো আছে এগুলো সবগুলা চলে যাবে। বুঝে দিতে পারছি? আর যদি আমি এখানে লিস্ট স্টাইল রাখে দিই, ঠিক আছে, লিস্ট স্টাইল আমি এখানে দিলাম যে স্কোয়ার, কি দিলাম, স্কোয়ার। এখানে দেখবো যে এগুলা স্কোয়ার হয়ে গেছে। এখানে আমি যদি লিস্ট স্টাইল সার্কেল করে দিই তাহলে দেখবো যে এটা আমার এই যে এইরকম সার্কেল হয়ে গেছে। তার মানে আমরা এই জিনিসপত্রগুলোকে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখন আমাদের লিস্ট স্টাইল অ্যাকচুয়ালি কতগুলো আছে, লিস্ট স্টাইল টাইপ, ঠিক আছে। এইখানে আমরা W3 স্কুলে যাই, এইখানে গেলে আমরা ফুল লিস্টটা পাবো সবার নিচে। এই যে এখানে অনেক কিছু করা যায়, ঠিক আছে। এখন এতগুলা তো আসলে অ্যাকচুয়ালি মনে রাখা সম্ভব না, বুঝাইতে পারছি? তো এইখানে এই যে এইটা যেটা থাকে প্রথম আইটেমটা, এটা হচ্ছে বাই ডিফল্ট, এটা হচ্ছে ফিল সার্কেল, মানে সার্কেল কিন্তু এটার ভিতরে কি থাকে, মানে ফিল মানে কালার একটা থাকিয়ে যায়। বোঝা গেছে? আর নর্মালি যেটা থাকে এটা হচ্ছে সার্কেল, আমরা যেটা একটু আগে দেখলাম। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে যে আমরা অ্যালফাবেটিক আকারে দেখতে পাবো, মানে যেটা লিস্ট আসবে আমাদের ABCD আকারে আসবে। তাহলে আমরা কি করব, শুধুমাত্র এই যে এরকম এটা চেঞ্জ করে দিলে আমাদের ABCD এটা কিন্তু চলে আসবে। বুঝাইতে পারছি? অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে লিস্ট করে, লিস্টের সামনে সিরিয়ালি 1 2 3 4 অনেক সময় দেয়, আবার ABCD মানে যার যেভাবে দরকার সেভাবে সাজায় নেয়, বাট সেটা হচ্ছে রং। কারণ এরা আমাদেরকে বাই ডিফল্ট এটা দিয়ে দিচ্ছে, যেটার জন্য আমাদের কোনো অর্ডার ফলো করতে হবে না, তারা অটোমেটিক যতগুলো আইটেম আছে সবগুলা দিয়ে দিবে। আচ্ছা, এখানে হচ্ছে আপার আলফা, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা রোমান সংখ্যায় নিতে পারবো, তারপর হচ্ছে লোয়ার আলফা নিতে পারবো, ঠিক আছে, তারপর নাম্বার এই যে ডেসিমাল নিতে পারবো। তাহলে কি 1 2 3 4 মানে আমরা OL নিলে যেটা আসে সেটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এই যে 1 2 3 4 অটোমেটিক ভাবে 5টা চলে আসছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এইখানে হচ্ছে এইটার লিস্ট স্টাইলের এটা যেটা আমরা চেঞ্জ করতেছি এটা হচ্ছে লিস্ট স্টাইলের টাইপ। কি এটা? লিস্ট স্টাইলের টাইপ। আর লিস্ট স্টাইলটা হচ্ছে কিন্তু একটা ফুল প্রপার্টি, ঠিক আছে। এইটার আবার দেখা যাচ্ছে যে কয়েকটা প্রপার্টি আছে, একটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ মানে যেটা আমরা একটু আগে দিচ্ছি, আর একটা হচ্ছে পজিশন, ঠিক আছে। এখন এইটা যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের কি হচ্ছে, বাহির সাইডে হচ্ছে না, মানে ULL গুলোর কি আছে, বাহিরে কিন্তু এটা আছে, কারণ প্যাডিং 0 করলে কিন্তু আমাদের এটা চলে যাচ্ছে, আমরা একটু আগে দেখলাম। এখন এটা আমরা দেখা যাচ্ছে বাই ডিফল্ট কি থাকে, আউটসাইড থাকে। আমরা যদি এটাকে কি করি, ইনসাইড করি, এখানে কমা দিয়ে দিলে হয়ে যাওয়ার কথা, মানে স্পেস দিয়ে। এবার দেখি এই যে 1 2 3 4 এগুলা কি হয়েছে, ভিতরে ঢুকে গেছে না। এটার এখন যদি আমরা মার্জিনটাকে প্যাডিংটাকে 0 করি তাহলেও দেখা যাবে যে এটা আমাদের নাম্বারগুলো ঠিকঠাক মতো থাকবে। এই পজিশনটা আমাদের মাঝে মাঝে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। বুঝাইতে পারছি? আচ্ছা, মানে এটা কেন লাগে বলি, তোমার দেখা যাচ্ছে স্পেস দরকার নাই, তুমি প্যাডিং 0 করে দিছো, এখন
প্যাডিং 0 করা মানে হচ্ছে এই জিনিসের এই যে বাইরে যে লিস্ট স্টাইলটা ছিল এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? ওটাকে আমার এখন দেখানোর প্রয়োজন, তাহলে আমরা এই টাইপটা এইভাবে সুন্দর করে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে লিস্ট স্টাইল ইমেজ আছে, ঠিক আছে? লিস্ট স্টাইল কি? ইমেজ। লিস্ট স্টাইল ইমেজ আমাদের যে কাজটা করে দিবে, আমরা এখানে চাইলে কাস্টম আমরা ইমেজও দিতে পারবো, ঠিক আছে? কেমন দেখা যাচ্ছে এইখানে যতগুলা স্টাইল আছে ওই স্টাইলের মধ্যে কোনোটা স্টাইলে আমার হচ্ছে না, ঠিক আছে? মানে এখানে নাম্বার করা যাচ্ছে, আপার করা যাচ্ছে, রোমান সংখ্যায় করা যাচ্ছে, ঠিক আছে? বাট এগুলার আমার কোনোটাই লাগতেছে না, আমার এমন একটা দরকার সেটা অ্যাকচুয়ালি সেটার মধ্যে নাই, কাস্টম স্টাইল দরকার। সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো? আমরা মানে ইমেজ ইউজ করতে পারবো, ঠিক আছে? যেমন আমরা এইখানে এই যে এটাকে কপি করে নিলাম, এটাকে সেভ দিই, আমরা ক্লাস 6 এ যাই, এখানে দিয়ে দিই, তাহলে এটাকে আমরা লিস্টে শো করাবো। তাহলে এখানে আমাদের ইউআরএল দিতে হবে, মানে আমি একটাতেই দেখাচ্ছি, ঠিক আছে? ইউআরএল দিয়ে ইমেজের নামটা দিতে হবে। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো এই যে প্রত্যেকটা আইটেমের আগে আমার ইমেজটা চলে আসছে। তো ইমেজটাকে অ্যাকচুয়ালি সাইজ করে নিতে হয়, বুঝাইতে পারছি? এই হচ্ছে লিস্ট স্টাইল নিয়ে আমাদের ডিফল্ট কথাবার্তা। এখন এই লিস্ট স্টাইল দিয়ে আমরা যেটা করব, আমরা একটা মেনু তৈরি করব, ঠিক আছে? যে আমরা ইউএল এলআই নিয়ে আমরা কিভাবে মেনু তৈরি করতে পারি। তো সম্ভবত মেনু হইলে কেমন হয়, এখানে দেখা যাচ্ছে যে আচ্ছা লিস্ট স্টাইল যেটা বুঝাইলাম এটাতে কোনো সমস্যা আছে? একটা হচ্ছে টাইপ, কি টাইপের লিস্ট স্টাইল হবে, 2 নম্বরে হচ্ছে পজিশন, কোন পজিশনে থাকবে, আর একটা হচ্ছে সেটার কি বললাম এটা, ইমেজ, যদি আমাদের ইমেজ দেওয়ার প্রয়োজন হয়, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা দেখা যাচ্ছে হোম দিলাম, অ্যাবাউট দিলাম, নিউজ দিলাম, আচ্ছা সার্ভিস দিলাম, কন্ট্রাক্ট দিলাম। এখন ঘটনা হচ্ছে একটা মেনু মানে হচ্ছে এই যে মেনু মানে হচ্ছে এগুলাতে ক্লিক করলে কোথাও যাবে, কিন্তু এগুলাতে কিন্তু ক্লিক করা যাচ্ছে না। এই কারণে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা এলআই এর ভিতরে একটা করে এ ট্যাগ নিতে হবে। কি নিতে হবে? অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, বুঝাইতে পারছি? সেটার মধ্যে এটা রাখতে হবে এবং এই স্টেপের মধ্যে আমাদের কি করতে হবে, সেটা লোকেশন দিতে হবে, বুঝাইতে পারছি? যাতে কি করা যায়, এগুলাতে ক্লিক করা যায়, এই যে ক্লিক করা যায় যেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই যে এইটাকে আমরা সবগুলোকে দিয়ে দিই, আর হ্যাশ দিলাম কি কারণে, যাতে ক্লিক করলে আপাতত কোথাও না যায়, এখানে যাতে থাকে। ওকে, আচ্ছা, হ্যাঁ পিকচার এগুলা কাটতেছি, এখানকার অনেক কিছু কেটে দিব, কেটে দিলাম। আর মেনু মানে হচ্ছে এটা একটা আমাদের ডিভের মধ্যে রাখবো, ঠিক আছে? তো আমরা এখানে একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম যে মেনু, এখানে আমরা এটাকে ক্লোজ করে দেব। আচ্ছা, এমন চলে আসছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইউআই কালারসে যাব, আমরা এখানে জন্য ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ এই কালার দিব, সাপোজ এটা দিলাম। তাহলে মেনুর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব যাতে আমরা পরিবর্তনটা বুঝতে পারি। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আজকে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েও বিস্তারিত আলোচনা করব, ব্যাকগ্রাউন্ডের সব নাড়িভুড়ি বের করব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে এখানে উপরে নিচের যে স্পেসটা, এটা কই থেকে আসতেছে, আমার ইউএল থেকে আসতেছে। তাহলে আমরা এখানে কি করব, মেনুর ভিতরে যে ইউএলটা থাকবে সেটা আমরা কি করব, মার্জিন 0 করে দেব, তাহলে এটা আমাদের চলে যাবে। এখন আমরা যেহেতু মেনু করব তাহলে আমাদের লিস্ট স্টাইলও দরকার নাই, তাহলে এখানে আমরা লিস্ট স্টাইল নাম করে দেব, তাহলে আমাদের এটাও চলে যাবে, এই যে এটাও চলে গেছে। এই স্পেসটারও আমাদের দরকার নাই, তাহলে আমরা এখানে বলবো যে প্যাডিংও 0। মার্জিন প্যাডিং নিয়ে কারো কোনো সমস্যা আছে?
এই যে বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা নেস্টেড ট্যাগগুলো নিয়ে নেই। এর ভিতরে আমাদের কি আছে? এলআই আছে, এবং এলআই এর ভিতরে আমাদের কি আছে? এ আছে। ওকে, তাহলে এর আমরা একটু কালার টালারগুলো চেঞ্জ করি। যেমন নিচে এখানে বর্ডারটা চলে আসছে, এই বর্ডারটা কি? টেক্সট ডেকোরেশন, যেটা বাই ডিফল্ট চলে আসে। তো আমরা এখানে বলবো যে টেক্সট ডেকোরেশন নান। তাহলে কি হবে? আমি সেভ দিয়ে রিলোড যদি দেই, তাহলে এটার নিচে যে বর্ডারটা ছিল এটা চলে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটার কালারটাকে আমরা চেঞ্জ করব। কালার আমি এখানে হোয়াইট করে দিলাম, এই যে হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে আমি ফন্ট সাইজটাকে একটু বাড়াই নিচ্ছি। আমি ফন্ট সাইজ দিলাম 18 পিক্সেল, তাহলে একটু বড় হয়ে যাবে। এই যে বড় হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে যে আমি এগুলাকে একটু মানে বড় হাতের করি, তাহলে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে এগুলা এই যে বড় হাতের হয়ে যাবে। বুঝাইতে পারছি? ওকে, এখন এগুলার আমার ডানে বামে একটু প্যাডিং দেওয়া দরকার, এই কারণে আমরা প্যাডিং দিই। উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে আমরা কত দিব? 20 পিক্সেল। ঠিক আছে? তো এই যে আমার এটা কিন্তু প্যাডিংটা ঠিকঠাক মতো পাচ্ছে না, একটা আরেকটার উপরে উঠে গেছে, কারণ এটা হচ্ছে আমার ইনলাইন। এটা কি? এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এই কারণে আমাদের এখানে ডিসপ্লে ইউজ করতে হবে। তাহলে এখানে ডিসপ্লে আমরা বলবো যে ইনলাইন ব্লক। তাহলে যেটা হবে সবগুলার এই যে এরা সুন্দরভাবে কি নিল? প্যাডিংটা ঠিকঠাক মতো নিয়ে নিল। আচ্ছা, আমরা একটু হোভারটা করব। তাহলে আমরা এখানে বলবো যে ডট মেনু ইউএল এলআই এ হোভার করলে কি হবে? আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি রিলোড দিই এখানে, তাহলে দেখবো যে এই যে চেঞ্জ হয়ে গেছে। বুঝাইতে পারছেন? এখন আমাদের কথা হচ্ছে এগুলাকে পাশাপাশি নিয়ে আসতে হবে। তো পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে এলআইটা ছিল, এইখানে যদি আমরা ফ্লোট লেফট দিই, ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে এগুলা আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো আমরা জানি যে যখনই কোন একটা এলিমেন্টের ভিতরে ফ্লোট লেফট, আচ্ছা আমরা কিন্তু পরবর্তীতে আরো আপডেটেড সিএসএস গুলা দেখবো, বাট আমরা যেহেতু আপাতত শুধু ফ্লোট পারি, আমরা ফ্লোটাই ট্রাই করব। ঠিক আছে? হ্যাঁ, মেনু কি ক্লোজ না করলেও কাজ করবে? কোথায় ক্লোজ করব? উপরে ওই যে মেনু ব্যাকগ্রাউন্ড ক্লোজ করে এটা এটা তো একটা সিএসএস প্রপার্টি, একটা যদি থাকে তাহলে সমস্যা নেই। যদি এখানে আরেকটা থাকতো যেমন কালার, তাইলে কাজ করতো না। যেহেতু একটা, এর নিচে তো কেউ নাই। বুঝাইতে পারছি? না দিলেও হবে, সমস্যা নেই। যদি একাধিক থাকে তাহলে আমাদের অবশ্যই সেমিকলন দিতে হবে, না হলে কাজ করবে না। আচ্ছা, তাহলে ফ্লোট লেফট দিলেই যেটা হয় সেটা হচ্ছে যে ওই এরিয়া যেটা থাকে সেটা হাইটটা 0 হয়ে যায়। এখানে যদি আমরা এখন হাইট দিই 50 পিক্সেল, তাহলে দেখবো যে কাজ করতেছে। ঠিক আছে, বাট হাইটটা তো আমাদের কম বেশি হতে পারে, এই কারণে আমরা জাস্ট এখানে ওভারফ্লো হিডেন দিব, তাহলে দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তাহলে কোনো এলিমেন্টের ভিতরে যদি ফ্লোট লেফট করা থাকে, তাহলে অবশ্যই সেটা যে এরিয়া থাকবে সেটাতে ওভারফ্লো হিডেন করে দিতে হবে। তাহলে কি হবে? আমাদের ব্যাকগ্রাউন্ডটা পাবে। এই ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি অনেক সময়। ঠিক আছে? তো এইখানে অ্যাকচুয়ালি আমরা কখনো ওভারফ্লো হিডেন ইউজ করব না, বাট আজকের জন্য করব, কারণ আমরা আজকে এতটুকুই জানি। পরবর্তীতে এটার জন্য অন্য কিছু সিএসএস আসবে, সেটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেছে। সমস্যা আছে? তাহলে আমাদের মেনু কিন্তু লেফট মেনু কিন্তু আমাদের তৈরি করা শেষ। খুব বেশি টাইম লাগছে, অল্প কয়েকটা সিএসএস লিখছি। জাস্ট আমরা একটা মানে ব্যাকগ্রাউন্ড দিছি মেনু। এই তিনটা জিনিস তো একটু আগে আমরা দেখলাম, শুধু ফ্লোট লেফট করলাম, তাতে কি হলো? আমাদের মেনুটা লেফটে চলে আসলো, পাশাপাশি চলে আসলো। এই জিনিসটা এখন যদি আমরা রাইটে দিই, ঠিক আছে, তাহলে দেখবো যে এটা রাইট থেকে শুরু হবে। কিন্তু ঘটনা হয়েছে যে এখানে আইটেম গুলাই উল্টা হয়ে গেছে। ঠিক আছে, আইটেম গুলা কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। তো আমরা এক কাজ করি, এখানে এটা এমনই থাক, আমরা এই মেনুটাকে ডুপ্লিকেট করি। এই মেনুটাকে ডুপ্লিকেট করে একই জিনিস, কিন্তু পরের মেনুটাও কিন্তু সেম হবে, কিন্তু আমরা কি কি জিনিসপত্র চেঞ্জ করব?
এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব আর পজিশনটা চেঞ্জ করব, বাকি কিন্তু সব ডিজাইন একই। তাহলে আমরা এই মেনু নামটা আমরা চেঞ্জ করতেছি না, কারণ এটা আমাদের কমন সিএসএস হিসেবে থাকবে, কারণ একই জিনিস আমাদের বারবার ইউজ করার দরকার নাই। এখানে আমি দিয়ে দিলাম যে রাইট মেনু। রাইট মেনু আমি এখানে একটা ক্লাস নিলাম। এখন আমি কি করব, সিএসএস ওভাররাইড করব। এখানে আমি কমেন্ট করে বলে দিলাম যে এটা আমার হচ্ছে রাইট মেনু, রাইট মেনু। তাহলে আমরা এক্সট্রা সিএসএস আমাদের লিখতে হচ্ছে না। আমি এখন বলবো যে রাইট মেনু যেটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা আলাদা হবে, সেটার ব্যাকগ্রাউন্ড আমি এটা নিলাম, ব্যাকগ্রাউন্ড আমি এটা নিলাম। আমি শুধুমাত্র যে সিএসএসটা ওভাররাইড করব সেটাই নিব, বাকিগুলো আমার নেওয়ার দরকার নাই। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, কারণ বাকি সিএসএস তো আমার সেম, ওইটা আমার মেনু ক্লাস থেকেই পাবে, ওটাকে আমার চেঞ্জ করার দরকার নাই। এখন আমার মেনুটাকে আমার রাইটে নেওয়া দরকার, এই কারণে আমার মেনু ইউএল এলআই এটাকে আমি যদি আমার রাইটে দিচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে মেনুটা আমার রাইট থেকে শুরু হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে আমার মেনুর আইটেমে উল্টা হচ্ছে। মেনুর আইটেম উল্টা হওয়া যাবে না, বুঝে যেতে পারছি? তাহলে আমরা এলআই এর মধ্যে কখনো ফ্লোট রাইট দিব না, আমরা সরাসরি ইউএল এর মধ্যে যদি দেই তাহলে পুরো ইউএলটা এইদিকে চলে আসবে। আমাদের এলআই কিন্তু পরিবর্তন করার দরকার নেই। আমরা কি করলাম, ইউএলটাকে শুধু চেঞ্জ করে দিলাম। এই ইউএলটা কোথায় ছিল, লেফটে ছিল, এই ইউএলটাকে আমরা রাইটে দিয়ে দিলাম, আর আমাদের এলআই যে আইটেমগুলো আছে এগুলাকে আমরা কি করলাম, লেফটে রাখলাম। তাহলে কিন্তু আমাদের রাইট সাইডের মেনু তৈরি করা কিন্তু হয়ে গেল। বুঝাইতে পারছি? কয়টা চেঞ্জ, দুইটা চেঞ্জ। আর তোমরা দেখা যাচ্ছে সিএসএস করছো একই জিনিস, তাও 3বার সিএসএস করছো। করনি টেমপ্লেট ডিজাইন করতে, করনি অনেকে করছো আমি দেখছি, একই জিনিস বাট সিএসএস করছো 3বার। কি দরকার? কারণ ওইখানে তো মানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। এই জন্য তোমাদেরকে আমি আগে টেমপ্লেট করতে দিছি যে ভুলগুলো ধরা পড়বে। এই ব্যাপারটা ইজি না? তোমরা বলে কি করতা, এটা উঠাই দিলে, আরে ওটা মেনু রাখা যাবে না, এটা তো রাইট মেনু। উঠাই দিয়ে এখন এটা তো আর কিছু পাবে না, এটা আবার সব আবার নতুন করে ওই সিএসএস কপি করে নিয়ে এসে এখানে দিবে। ঠিক আছে, প্রথম থেকে শুরু করতাম। হ্যাঁ, কিন্তু আমার দরকার হচ্ছে, আমার তো জাস্ট এতটুকু ওভাররাইড করতে হচ্ছে, আমার তো অন্য কিছু মানে আমার যদি রিকোয়ারমেন্ট ভিন্ন থাকে, ডিজাইনে ভিন্ন, তাহলে করব। কিন্তু আমার কি হবে যে এই জিনিসটা শুধু এতটুকুই হবে চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। তাহলে আমি সেটাকে এক্সট্রা একটা ক্লাস দিলাম। এই কারণে ক্লাসের কনসেপ্ট আমরা এক্সট্রা আরেকটা ক্লাস দিয়ে শুধু যে সিএসএসটা আমার ওভাররাইড করা দরকার আমি সেটাকে শুধু চেঞ্জ করলাম। এখন যদি আমি এখানে যাই তাহলে দেখবো, এই যে মেনুর ব্যাকগ্রাউন্ডটাতে যাই, হ্যাঁ দেখি, দেখো এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে পাইছে, এই যে মেনু থেকে ওভারফ্লো হিডেন পাইছে, এটা শুধু ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। এবার বুঝছো কত সিএসএস কম লিখতে হতো, না হলে এতক্ষণে ডাবল লাইন সিএসএস লিখতে হতো। এখন সেকেন্ড হচ্ছে আমরা একটা সেন্টার মেনু তৈরি করব, ঠিক আছে, যে মেনুটা সেন্টারে থাকবে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, দেখো আমি এটাকে করলাম সেন্টার, তাহলে এটারও ওই আগের মতো করে এরকম পাচ্ছে। তাহলে আমাকে এখানে এটাকে আমি একটু কপি করে চেঞ্জ করব। এটাকে আমি দিব যে সেন্টার, আমি এটাকে উঠাই দিচ্ছি, এখানে বলবো যে সেন্টার মেনু। এতটুকু তো কপি করতে সমস্যা নেই, এটা তো বুঝতেই পারছো। সাপোজ ব্যাকগ্রাউন্ড আমি দিলাম এটা তাই না, এটা আমরা এখন সেন্টার করবো। এখন ফ্লোট সেন্টার বলে তো কিছু নেই, এই কারণে আমাদের যেটা করতে হবে, এই যে সেন্টার মেনু ইউএল আমরা যেটা ফ্লোট লেফট করছিলাম, এটাকে আমরা ফ্লোট নান করে দেব। কি করে দেব? ফ্লোট নান করে দেব। ঠিক আছে, তাহলে দেখবো যে এটা কোনো দিকে, আচ্ছা আমাদের ইউএল এ তো ফ্লোট অ্যাকচুয়ালি দেওয়া নাই, এটাতে আমাদের নান করতে হবে না, আমাদের কোথায় করতে হবে, ডট সেন্টার মেনু ইউএল এলআই, এটাকে ফ্লোট নান করতে হবে। তাহলে তো এটা কোনো দিকে যাবে না, এই যে নিচে নিচে চলে আসছে, নিচে নিচে চলে আসছে না। এখন ঘটনা হচ্ছে আমার এলআই গুলাকে পাশাপাশি নিয়ে আসতে হবে। এখন আমরা জানি যে একটা এলিমেন্টের ডিসপ্লে যদি ব্লক থাকে তাহলে সেটা ফুল স্ক্রিন থাকে, ডিসপ্লে ইনলাইন যদি থাকে তাহলে সে পাশাপাশি চলে আসে।
আর ডিসপ্লে ইনলাইন যদি থাকে তাহলে সে কি করবে, পাশাপাশি আসবে এবং তার যতটুকু জায়গা ততটুকু জায়গা নেবে। তাহলে আমি যখন এলআই গুলাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করব তখনই কিন্তু আমার এলআই গুলা পাশাপাশি চলে আসতেছে, কারণ আমার কিন্তু ফ্লোট লেফট করা লাগছে কেন, এই এলআই গুলাকে পাশাপাশি নিয়ে আসার জন্য। বুঝাইতে পারছি? তাহলে আমি এখানে বলে দিলাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে আমার কি হলো, সেন্টার মেনু সবগুলা কিন্তু এলআই গুলা কিন্তু এখন আর ফুল স্ক্রিন নাই, এরা কি করলো, পাশাপাশি চলে আসলো। এখন মজার ব্যাপার হচ্ছে যখনই কোনো কিছু একটা ইনলাইন থাকবে তার বাহিরে যে এলিমেন্টটা থাকবে এটাতে আমরা এখন টেক্সট অ্যালাইন ইউজ করতে পারবো। টেক্সট অ্যালাইন যদি সেন্টার দিই তাহলে এটা সেন্টারে যাবে, টেক্সট অ্যালাইন যদি আমরা এটা রাইট দিই তাহলে রাইটে যাবে, টেক্সট অ্যালাইন যদি লেফট দিই তাহলে লেফটে যাবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে একটা জিনিস দিয়ে আমরা কিন্তু এখন সব ধরনের মেনু তৈরি করতে পারবো, যে এটা টেক্সট অ্যালাইন কি সেন্টার হবে, সেন্টার মেনু কি আমাদের সেন্টারে যাবে নাকি লেফটে যাবে নাকি রাইটে যাবে। এখন দেখো তো জিনিসটা সুন্দর না? আমি জাস্ট কি করলাম, এই কয়টা কোড মাত্র ওভাররাইট করলাম, আমার 3টা মেনু বানা শেষ। না দিলেও তো চলবে আমাদের। হ্যাঁ ফ্লোটটা ইউজ হ্যাঁ, ফ্লোট ইউজ করেও যে করা যায় এটা তো জানা লাগবে নাকি, তাই না? এটা যদি না জানতাম তাহলে তো মানে অন্য কোথাও দেখলে বুঝতে পারবো না এটা আবার কিভাবে আসছে। তো ফ্লোট দিয়েও করা যায়, কিন্তু আমরা যদি ডিসপ্লে ইনলাইন দিয়ে করি তাহলে যেটা হবে, আমরা এটাকে ফুল কন্ট্রোল করতে পারবো ইউএল এর মধ্যে। ইউএল এখানে ইউএল এর মধ্যে দিলেও কিন্তু এটা হবে, ঠিক আছে? মানে এক কথায় হচ্ছে বাহিরের যে এলিমেন্ট থাকবে, মানে যে সেন্টার মেনু ইউএল, মানে বাহিরের যে এলিমেন্ট থাকে প্যারেন্ট এলিমেন্ট, এই যে সেম কাজটা হবে। আমি কি বুঝাইতে পারছি? মেনু বানাইতে পারবো, সহজ না? আচ্ছা, নরমালি ফ্লোট দিয়ে কিভাবে মেনু বানাইতে হয় আমরা সেই জিনিসটা দেখলাম। আমরা পরবর্তীতে যখন পজিশন দেখবো তখন আমরা দেখা যাচ্ছে যে কিভাবে ড্রপ ডাউন মেনু বানাইতে হয়, সেটার আবার ড্রপ ডাউন কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে? বাট পজিশন আমরা এখনো দেখিনি। এবং এই মেনুগুলো আমরা এভাবেও মানে ডিজাইন করব না, আমরা ডিসপ্লে ফ্লেক্স যখন দেখবো ফ্লেক্স দিয়ে আমরা কোডিং করা শিখবো। আচ্ছা, আপাতত আমরা যেহেতু পারি না, এখন আমরা কি করব, এভাবেই তৈরি করব। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা শিখবো, যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন প্রপার্টিগুলো। তো আমি এখানে একটা ডিভ নিলাম, যেটার আমি ক্লাস দিলাম বক্স, ঠিক আছে? এটার আমি সুন্দর করে সিএসএস লিখবো। বড় দরকার, অনেক বড় একটা বক্স তৈরি করলাম। এই যে এটাকে মাঝখানে নিয়ে যাব, এই কারণে আমি কি করলাম, মাঝে অটো করে দিই, এই যে মাঝখানে চলে আসছে। ওকে, ব্যাকগ্রাউন্ডের প্রথম প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখানে দিলাম যে গ্রিন, ঠিক আছে? তাহলে এখানে ডিপ গ্রিন চলে আসবে। এই যে বুঝাইতে পারছি? প্রথম প্রপার্টি হচ্ছে কালার, এখানে শুধু আমরা কালার প্রপার্টি দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আরো একটু দরকার, সেটা হচ্ছে যে আমাদের টেক্সট নিয়ে আসতে হবে। তো এখানে আমি বলবেন টেক্সট নিয়ে আসি। আমার তো এখানে চলে আসে, যাই ওয়েবসাইটের কাজে এটা। কি হয়েছে তোর, কি গল্প বলো, জোরে বলো, আমরা সবাই শুনি, আস্তে বললে। ক্লাস বাদ দিয়ে নজর গেছে। আচ্ছা, তো আমরা এটাকে 2 লাইনে নিলাম, এখানে যদি দেই তাহলে আমার এই টেক্সটটা চলে আসছে। তো ঘটনা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের প্রথম প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যেখানে আমরা কি করতে পারবো, কালার দিতে পারবো অথবা হেক্স কোড যা আছে আমরা দিতে পারবো। এখানকার যদি কোনো কালার আমরা ইউজ করতে চাই,
ঠিক আছে, যেমন এই হালকা কালারটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে এখানে বসাই দিলে কি হবে, আমাদের কালারটা এই যে চলে আসে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ নিব কিভাবে। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে আরেকটা প্রপার্টি আছে, যেটা কি করবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজ শো করাবে। কারণ আমরা চাচ্ছি টেক্সট গুলার নিচে আমাদের একটা ইমেজ শো করবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে আমরা একটু সার্চ দিই। দেওয়াল দিয়ে দেবে। দেওয়ালটা কালো দেওয়ালটা একটা দিলেই হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে দেখো আমি এটা রিনেম করে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা প্রথম মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি নেই তাহলে এখানে কি দিতে হবে, ইউআরএল দিতে হবে। এই ইউআরএল এর ভিতরে আমাদের ইমেজটা কোথায় আছে সেটা দিতে হবে। এখন আমি এখানে দিলাম, দেওয়ার পরে রিলোড যদি দিই তাহলে দেখবো যে ইমেজটা চলে আসছে। হ্যাঁ, লেখা দেখা যায় না, লেখাগুলো আচ্ছা, এইখানে কি হলো যে আমার টেক্সট গুলার নিচে আমার এখানে কি চলে আসলো, ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসলো। ঠিক আছে, এখন ইমেজটাকে অ্যাকচুয়ালি আমাদের ছোট করা দরকার, ইমেজটা বেশি বড় হয়ে গেছে, যার কারণে আমাদের একটু বুঝতে অসুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ আমি এখানে করে দিলাম 300 পিক্সেল। এই যে অনেকগুলো হোক ইমেজ, তাহলে বোঝা যাবে। এখন যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছি তখন একটা জিনিস খেয়াল করি, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল এটার কাজ করতেছে না কিন্তু। তার মানে প্রথম কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি নেই তাহলে কালারটা পাবে না, মানে ইমেজের প্রায়োরিটিটা বেশি থাকবে। ওকে, এখন আমি এইখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড রিপিট রিপিট। ঠিক আছে, এখন যদি দেই তাহলে দেখবো যে ইমেজটা আমাদের আসছে কয়টা, একটা। আর যে জায়গায় আমার ইমেজটা নাই সেই জায়গায় কি চলে আসছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যে আমি দিছি এই কালারটা চলে আসছে। এখানে কি বুঝলাম, যদি রিপিট করা না থাকে, মানে রিপিট অ্যাকচুয়ালি না, ওই এরিয়াতে যদি কোথাও ইমেজটা না পায় তাহলে সেখানে কি পাবে, কালারটা পাবে। বুঝাইতে পারছি? রিপিটের এখন কি কি আছে, এইখানে হচ্ছে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। রিপিট মানে হচ্ছে এই যে একটা ইমেজ বারবার বারবার আসছে, মানে যতটুকু জায়গা আছে ওই অনুযায়ী, যেহেতু ইমেজটা ছোট ওই অনুযায়ী কি হয়েছে, ইমেজটা আমাদের বারবার বারবার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন এইখানে দেখা যাচ্ছে যে আমরা আবার বলে দিতে পারবো যে রিপিট কোন দিকে হবে, রিপিট এক্স নাকি রিপিট ওয়াই। ঠিক আছে না, এইখানে যদি আমরা রিপিট এক্স দিয়ে দেই তাহলে কি হচ্ছে, শুধুমাত্র ডানে বামে এটা রিপিট হয়েছে, এটা কিন্তু নিচে নিচে কিন্তু আসেনি। এখানে যদি আমরা রিপিট ওয়াই করে দেই তাহলে কি হবে, এই যে উপরে নিচে শুধু রিপিট হয়েছে, এদিকে কিন্তু হয়নি। আর যদি শুধু আমরা এইখানে যদি শুধু রিপিট লিখে দেই তাহলে চারোদিকে হবে, আর যদি আমরা নো রিপিট দেই তাহলে কি হবে, এটা কোনো দিকে রিপিট হবে না। কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, এখন বলা হলো ব্যাকগ্রাউন্ড সাইজ। আচ্ছা, তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশনে এখানে দুইটা প্রপার্টি হবে, মানে ভ্যালু হবে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে টপ বটম, আর একটা হচ্ছে আমাদের ডানে বামে, লেফট রাইটে। আমি এখানে দিলাম সেন্টার। তাহলে দেখি এইখানে আমার ডানে বামে থেকে কি হয়েছে, সেন্টারে চলে আসছে, আর এখানে টপে চলে আসছে। আমি যদি এটাও যদি সেন্টার করে দেই তাহলে কি হবে, আমার চারোদিক থেকে ইমেজটা সেন্টারে চলে আসবে। বুঝাইতে পারছি? এই কোণায় যদি আমি নিতে চাই তাহলে আমি কি করতে হবে, টপ রাইট। তাহলে প্রথম আমাকে টপে নিয়ে যেতে হবে, টপে ইমেজটা আমার চলে যাবে। এরপরে এই কোণাটা কি আমার রাইট কোণা, তাহলে আমাকে এখানে রাইট দিতে হবে। এই যে, বুঝাইতে পারছি? যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে এটা আমার কি বটম, এটা কি লেফট। তাহলে আমি যদি এখানে
বটম দিই আর এখানে আমি লেফট দিতে পারবো। এই যে এইটা বোঝাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন এইখানে আমরা ভ্যালু ইউজ করতে পারবো, যেমন 100 পিক্সেল, এখানে হচ্ছে 200 পিক্সেল, তাহলে আমরা ওই অনুযায়ী আমরা এটাকে দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এটাকে চাইলে পার্সেন্টেজও ইউজ করতে পারবো। পার্সেন্টেজও কি করতে পারবো? ইউজ করতে পারবো, যে কোন দিক থেকে পজিশন কত পার্সেন্টে যাবে। বুঝাইতে পারছি? পার্সেন্ট পিক্সেলের ক্ষেত্রে যেটা হবে, শুরু থেকে শুরু হবে, মানে এই কোণা থেকে এইদিকে, এই কোণা থেকে এইদিকে। এখন আমরা যদি এখানে 50% করি, 50%, তাহলে দেখা যাচ্ছে এই যে, বুঝাইতে পারছি? তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশনের ব্যাপারটা আমাদের গেল, আমরা কিভাবে এটাকে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের ছোট থাকে তাহলে, অথবা বড় থাকে, তাহলে আমরা ইমেজের পজিশনটা আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে কি করতে পারবো, এটা ঠিক করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে এইখানে আমাদের পজিশন গেল, এরপরে আসতেছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের সাইজ। আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড সাইজের ক্ষেত্রে এখানে সিঙ্গেল ভ্যালু আছে, ডাবল ভ্যালু আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ আমি এখানে দিলাম যে 100%, 50%। রিলোড দেই, তাহলে দেখবো যে 100% আমার ডানে বামে কি হয়ে গেছে, ফুল হয়ে গেছে ইমেজটা, আর উপরে নিচে কি হয়েছে, 50%। এটাও যদি আমি 100% দিই, তাহলে আমার এরিয়া যতটুকু, ইমেজ মানে যতটুকুই থাক না কেন, সে কি করবে, আমার পুরো এরিয়াটাকে ফুল করে নেবে। বুঝাইতে পারছি? এখন ঘটনা হচ্ছে, ইমেজ 100% করার কারণে কি হয়েছে, ইমেজ আমার ফুল হয়েছে, কিন্তু ইমেজটা আমার মানে চ্যাপ্টা হয়ে গেছে। বুঝাইতে পারছি? এইটার জন্য আমরা এখানে আবার ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে যেটা হবে, এখানে দেখবো ইমেজটা আমার অটোমেটিক ক্রপ হয়ে যাবে সেন্টার থেকে, যেহেতু আমার এখানে পজিশন কি করা, সেন্টার করা, তাহলে ইমেজটা আমার সেন্টার পজিশন নিয়ে ইমেজটা অটো ক্রপ হয়ে যাবে এবং আউটসাইড গুলো বাইরে চলে যাবে, ইমেজটা কোনোভাবেই চ্যাপ্টা হবে না। এটা যদি আমি এখন সেন্টারের প্রয়োজন হয়, আমি চাচ্ছি না লাইটটা তো অর্ধেক দেখা যাচ্ছে না, লাইটটা পুরোটাই দেখা যাবে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, পজিশনটা টপ করে দিতে হবে, টপ সেন্টার। তাহলে টপ থেকে এটাই যে পুরোটাই আসছে, এরপরে এটাকে ক্রপ করে ফেলছে। বুঝাইতে পারছি? কভারটা ইম্পর্টেন্ট এবং সেটার সাথে পজিশনটা ইম্পর্টেন্ট। এটা আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইট ইউজ করতে হবে, কারণ আমরা কখনোই 100% আমরা সলিড ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি কোনো সিনারি থাকে বা যদি কোনো কন্টেন্ট থাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তাহলে আমরা 100% ইউজ করতে পারবো না। কারণ হচ্ছে সেটার কি হবে, এইটার চ্যাপ্টা হয়ে যাবে ইমেজটা। বুঝাইতে পারছি প্রবলেমটা? আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার গেল, ইমেজ গেল, রিপিট গেল, পজিশন গেল, সাইজ গেল। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নরমালি যেটা থাকে, স্ক্রল থাকে। স্ক্রলটা যে কাজটা করে সেটা হচ্ছে যে, আমি এখানে পেজটা স্ক্রল করলে এটাও স্ক্রল হবে। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই যে এটাকে আমি ডুপ্লিকেট করে দিই, মানে অনেক বড় যেন হয় এবং এটার যাতে একটা স্ক্রল চলে আসে। এখন ঘটনা হচ্ছে, আমার ডিভের হাইট দেওয়া আছে, আমি হাইটটাকে আউট করে দিলাম, তাহলে এটা অনেক বড় হবে। এই যে, ঠিক আছে, অনেক বড় হয়েছে। আমি আরো একটু বড় করার চেষ্টা করি, আমি এটাকে আবার ডুপ্লিকেট করব কয়েকটা, তাহলে এখানে আমার অনেক বড় একটা স্ক্রল আসলো। এখন বাই ডিফল্ট এরকম থাকে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হচ্ছে স্ক্রল, যে আমার মানে যখন পেজের মানে ওই এলিমেন্টটা স্ক্রল হবে, আমার ব্যাকগ্রাউন্ডটাও স্ক্রল হবে। কিন্তু আমি যদি এখানে ফিক্সড দিই, ঠিক আছে, তাহলে দেখবো যে আমার ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড হয়ে থাকবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে ফিক্সড হয়ে আছে, আর টেক্সট গুলো আমার উপরে চলে যাচ্ছে। বুঝাইতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড নিয়ে কারো কোনো ধরনের সমস্যা হবে না। ব্যাকগ্রাউন্ড অরিজিন নামে একটা জিনিস আছে, সেটার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড অরিজিন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অরিজিন কন্টেন্ট, সম্ভবত কন্টেন্ট আর বর্ডারের জন্য হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অরিজিনটা আমি একটু দেখি। ব্যাকগ্রাউন্ড অরিজিন,
আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অরিজিন যেটা যেটা হয় সেটা হচ্ছে যে বর্ডার বক্স, প্যাডিং বক্স, কন্টেন্ট বক্স, আর বাই ডিফল্ট এগুলা তো ইনহেরিট, ইনিশিয়াল, আনসেট, এটা তো জানি। ইনহেরিট হচ্ছে ওটার কোনো ভ্যালুই থাকবে না, ইনিশিয়াল হচ্ছে নর্মালি বাই ডিফল্ট যেটা থাকে সেটাই, আনসেট মানে কোনো ভ্যালু সেট করা থাকলে সেটা আউট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, এই বক্সটা যদি আমরা একটা প্যাডিং দিই, সাপোজ 50 পিক্সেল, একটু বড় সরু দিই, এই যে যখন আমি প্যাডিং দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে আগের মতোই আছে। ওকে, এখন যদি আমরা এইখানে প্যাডিং বক্স, কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসেনি। আচ্ছা, এরপর আমরা এখানে একটা বর্ডার দিই, ঠিক আছে, যে বর্ডার 10 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। এখন যদি রিলোড দেই তাহলে বর্ডারের জায়গাটা সেটা করছে। আচ্ছা, এখন এইখানে আমি এটাকে পাইতে পারি, দেখি কেমন, ওটাও কালো এটাও কালো। আচ্ছা, এখন মানে ইমেজটা এমন হয়ে গেছে আর এটাও এমন হয়ে গেছে, আসলে বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে। বর্ডার বক্স, এখানে চেঞ্জেসটা বোঝা যাচ্ছে না। আমরা এই স্যাম্পলটা একটু দেখি, এখানে বোঝা যায় কিনা। আচ্ছা, এখানে দেখি এরা স্যাম্পলটা কিভাবে তৈরি করছে একটু দেখি। আচ্ছা আচ্ছা, ডটেড বর্ডারটা দিতে হতো এইখানে। প্যাডিং বক্স, প্যাডিং বক্স যখন দেওয়া হচ্ছে, দেখো এখানে স্যাম্পলটা ভালো করে দেখো, এখানে ব্যাকগ্রাউন্ড অরিজিন কি দেওয়া হয়েছে, প্যাডিং বক্স। এ কি করছে, প্যাডিং এর যে জায়গাটা ছিল সেটা কি করছে, বাদ দিয়ে দিছে। আমাদের এখানেও ঠিক আছে, কিন্তু ঘটনা হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও এমন, ঠিক আছে, ইমেজের কালারটাও এমন, এই কারণে আমরা বুঝতে পারতেছি না। আর এখানে যখন কন্টেন্ট বক্স দিয়ে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, কন্টেন্টের যতটুকু এরিয়া ওই অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে। আর এটা হচ্ছে কি, মানে প্যাডিংটা বাদ দিয়ে সে পাচ্ছে। আর বর্ডার বক্স যখন দিচ্ছি আমরা তখন সে বর্ডারটা সহ নিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কন্টেন্ট বক্স দিলে একটা ফলাফল আসতে পারে, বোঝা যাচ্ছে না, কালারটা উঠাই কিন্তু তাও বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা পার্থক্য বুঝতে পারছো তো এখানে, ঠিক আছে, এখানে পার্থক্যটা বুঝতে পারছো তো, ঠিক আছে। ঘটনা হচ্ছে এটা আমাদের খুব বেশি ইউজ হবে না আর কি, বাট আমি মানে দেখাইলাম আর কি যে মানে কেমন হতে পারে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা অনেক দিলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা অনেক দিলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা তো বললাম যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যেটা হবে সেটা হচ্ছে যে নর্মালি আমরা যদি ফিক্সড ইউজ করি তাহলে ইমেজটা ফিক্সড হয়ে থাকবে, এই যে টেক্সটগুলো এইভাবে স্ক্রল হবে। আচ্ছা, উঠাই দিলে বাই ডিফল্ট যে স্ক্রল থাকে তাহলে সেটাই থাকবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কারণে ওই যে অরিজিনটা আমাদের কাজ করতেছিল না, এই যে এখানে এখানে মানে পার্থক্যটা আমরা ধরতে পারতেছিলাম না, কারণ ওটা কাজ করতেছিল না। এখন কিন্তু এই যে অরিজিন আমাদের কাজ করতেছে, কন্টেন্ট বক্স দিছি, এই যে কন্টেন্ট এটা কিন্তু চলে আসছে, বুঝাইতে পারছি, এটা ভুল হয়েছিল আমাদের। এখন যদি আমরা দিই তাহলে বর্ডার বক্সটাও কাজ করবে। বর্ডার বক্স আমাদের এই যে বর্ডার যতটুকু আছে পুরোটাই নিয়ে নিছে। প্যাডিং যদি দিই তাহলে আমাদের যেটা কাজ করবে সেটা হচ্ছে প্যাডিং এর জায়গাটা বাদ দিয়ে আমাদের জায়গাটা নেবে। বুঝতে পারছেন, এটা ভুল হয়েছিল।
তার মানে এখানে অ্যাটাচমেন্ট যদি থাকে তাহলে আমাদের অরিজিনটা কাজ করবে না, ও ফুল করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মোটামুটি কনসেপ্ট। মানে ব্যাকগ্রাউন্ডে আমাদের এই প্রপার্টি গুলাই সব থেকে বেশি ইউজ হয়, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ক্লিপ আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ক্লিপও কিন্তু সেম ওই মানে অরিজিনে আমাদের যে কাজটা হয়, ঠিক আছে, এই টাইপের একটা ভ্যালু কিন্তু আমাদের দিচ্ছে, ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস করা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা টেক্সটের ইয়া করি না, ওই যে যতটুকু আমাদের টেক্সট আছে ততটুকুতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপ যদি বর্ডার থাকে তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে বর্ডার পর্যন্ত যেটা আছে পুরোটাই কিন্তু নিচ্ছে, বর্ডার যদি থাকে তাহলে সেটা সহ। প্যাডিং যদি দেই তাহলে শুধু প্যাডিং এর যে এরিয়াটা আছে ততটুকু নিচ্ছে। কন্টেন্ট বক্স যদি নেই তাহলে কন্টেন্টের জন্য যতটুকু এরিয়া আছে ততটুকু শুধু ব্যাকগ্রাউন্ডে আসতেছে। আর ব্যাকগ্রাউন্ড ক্লিপ যদি আমরা টেক্সট দেই তাহলে টেক্সট যতটুকু আছে ততটুকুর ভিতর দিয়ে শুধুমাত্র আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। বুঝাইতে পারছি আর কি। আচ্ছা, এরপরে এইখানে ব্যাকগ্রাউন্ডের ব্লেন্ড মুড আছে, ঠিক আছে। ব্লেন্ড মোড নরমালি দেখা যাচ্ছে এখানে নরমাল, ঠিক আছে, মাল্টিপ্লাই, হার্ড লাইট, ঠিক আছে, ডিফারেন্স। তো এইখানে অ্যাকচুয়ালি মানে কালারের একটা ইয়া করতেছে যে ফটোশপে আমরা ব্লেন্ড মুডে যাই দেখা যাচ্ছে যে কালারগুলোকে যেভাবে কাস্টমাইজ করতে পারি এখানে চাইলেও আমরা সেভাবে ইয়া করতে পারবো যে ব্লেন্ড মুডে কি টাইপের স্টাইল আমাদের কাজ করবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ডের আর কি আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নিয়ে মোটামুটি আমাদের আলোচনা এইটাই। এখন এই যে এখানে আমরা যতগুলা প্রপার্টি লিখলাম এই সব প্রপার্টি গুলাকে আমরা দেখা যাচ্ছে যে এক লাইনে লিখতে পারি। কি করতে পারি? এক লাইনে লিখতে পারি, ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ডে সচরাচর প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে যে কালারটা কি হবে, ঠিক আছে। এরপরে সেকেন্ড প্যারামিটারে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের ইউআরএলটা দিতে হয় যে ব্যাকগ্রাউন্ডটা মানে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে তাহলে সেটা কিভাবে পাবে, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাইছে। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিপিট হবে কিনা, আমরা এখানে বলে দিলাম যে নো রিপিট, ঠিক আছে, এই যে নো রিপিট হয়ে গেল। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অ্যাটাচমেন্ট কি হবে, আমরা এখানে বলে দিলাম যে স্ক্রল। এরপরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের পজিশন কি হবে, আমি এখানে বললাম যে সেন্টার। এরপরে আমাদের এখানে স্ল্যাশ হবে, স্ল্যাশ হওয়ার পরে আমাদের এখানে সাইজটা দিয়ে দিতে হয়, আমি এখানে দিলাম যে কভার। বুঝাইতে পারছি? তাহলে আমি এখানে যদি রিলোড দিই তাহলে দেখবো যে ব্যাকগ্রাউন্ডটা সেন্টার থেকে আমার কভার হয়ে গেছে। বুঝাইতে পারছি? তো এইভাবে আমরা কি করতে পারি, একটা লাইনের মধ্যে আমাদের সবগুলার মানে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি মানে স্পেস দিয়ে আমরা বসাইতে। ব্যাকগ্রাউন্ডে একটু রেড দেখাচ্ছে কেন এখন? কোথায়? উপরে নিচে তো ও, এটা হচ্ছে বর্ডারের জন্য, বর্ডারের অপাসিটি দেওয়া আছে, বর্ডারের অপাসিটির জন্য দেখাচ্ছে। আচ্ছা, এই কনসেপ্টটা ক্লিয়ার? এইখানে উলট পালট হইলে সমস্যা হবে, মানে এইখানে এইটা সিরিয়ালি কাজ করে, ঠিক আছে। বুঝাইতে পারছি? তো এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এটা সিরিয়ালি এইখানে দেখা যাচ্ছে যে আমাদের কালার যদি না লাগে তাহলে আমরা এটা আউট করে দেবো, শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে। মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার ক্ষেত্রে মূলত আমাদের এই প্রপার্টিটা লাগে। প্রথম হচ্ছে রিপিট হবে কিনা, এক কথা শেষ। দ্বিতীয় হচ্ছে স্ক্রল হবে কিনা, এরপর হচ্ছে পজিশনটা, এরপর হচ্ছে সাইজটা, শেষ। এর বেশি কিছু আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি খুব একটা লাগে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা পাশাপাশি আরেকটা জিনিস দেখে ফেলতে পারি, সেটা হচ্ছে যে
গ্রেডিয়েন্ট কালার যেটা আছে সেটা আমরা দেখে ফেলতে পারি, ঠিক আছে? কি হলো? আচ্ছা, অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম আমরা মেনু বানাতো দেখলাম, হ্যাঁ? হ্যাঁ একটা ইয়া বানাইছে না মেনু আর কি গ্রিড না, আমি টেমপ্লেট একটা ডিজাইন করে দেখাচ্ছি, সেটা তোমরা সুন্দর করে নিজের মতো করে করবা। এই যে আজকে যেমন হয়েছিল এটা বড় ওটা ছোট, এটা এদিকে গেছে ওটাও দিয়ে গেছে, এগুলা চলবে না। একবারে ফ্রেশ হবে, লুকিং গুড যাতে হয়, বোঝা গেছে? ওই হিসাবে আমি একটা টেমপ্লেট ডিজাইন করে দেখাচ্ছি এখন। আচ্ছা, এখানে আমরা বেসিক টেমপ্লেট নামে আমরা একটা ফোল্ডার করলাম, ঠিক আছে? ফোল্ডারের ভিতরে আমাদের কি কি লাগতে পারে এখান থেকে একটু নিই। আমরা সিএসএসটা নিব, কারণ হচ্ছে আমাদের ফন্ট অসাম ইউজ করব। ওয়েব ফন্টের জন্য এটা নিব, এটা নিব, এটা নিব, ঠিক আছে? এগুলোকে কপি করে এখানে ঢুকিয়ে নিই, বুঝাইতে পারছি? আর এই ফোল্ডারটাকে আমি এখানে নিয়ে নিই, ঠিক আছে? এই আগেরগুলোকে আউট করে দিলাম। আচ্ছা, এটাকে আলাদা একটা ভিডিও বানাই দিন, তাহলে সুবিধা হবে।